আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্ধমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কি জুলাই সন্ত্রাসীরা আছো কেমন? ভালো নেই? সামনে পেছনে ডানে বামে এখন আর তেমন কেউ নেই, একা হয়ে পড়েছ না? এ তো ট্রেইলার মাত্র, সিনেমা তো পুরোই বাকি। এই টুকটাক গণপিটুনি এইসব দেখে এত ভয় পেলে চলবে? তোমাদের যারা থিঙ্ক ট্যাঙ্ক, যারা বুদ্ধি বদমাশ এতদিন তোমাদের বিভিন্ন উস্কানি দিয়ে আসছিল, তোমাদেরকে দিয়ে সন্ত্রাস করিয়েছিল, তারা এখন কোথায়? ল্যাংটা সুলেমান আর সন্ত্রাসী ইলিয়াস ছাড়া আর কারা তোমাদেরকে ওন করে? যাও তাসনিম খলিলের টাইমলাইনে গিয়ে দেখে এসো, জুলাই সেলিব্রেট করে না। এলিট সাংবাদিক খালেদ মহিউদ্দিন টকশোতে কি বলে? ফরাদ মজার, শিক্ষক নেটওয়ার্ক, বদমাশ ভণ্ড উত্তম এলিট সবাই তোমাদের ডিজোন করা শুরু করেছে। তোমরা একা? তোমাদের দলের শীর্ষস্থানীয় নেতারা পদত্যাগ করে তোমাদেরকে সরাসরি বলছে তোমরা চোর ডাকাত সন্ত্রাসী। তোমাদের এলিট বুদ্ধিদাতারা এখন তোমাদের ওন করছে না। এর সামনে অর্থাৎ আগামীকাল, আগামী মাসে, আগামী বছর কি হবে? হ্যাঁ, পিনাকি ভট্টাচার্য তোমাদেরকে দিয়ে 32 নম্বর ভাঙায়, তোমরা ভাঙো। মুক্তিযোদ্ধাদেরকে অপমান করতে বলে, তোমরা করো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গালাগালি করো, অপমান অপদস্থ করো। বাংলাদেশের অপর নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু এই দেশের জন্ম দিয়েছেন। এত সহজ 1971-কে তোমরা বাতিল করে দেবে 24 দিয়ে? কত বড় ধৃষ্টতা তোমাদের! বুঝতে পারছো না কি হতে যাচ্ছে তোমাদের সাথে? নিরপরাধ শিশুদেরকে হত্যা করে ভেজাল ওষুধ খাইয়ে এবং দেশ থেকে পালিয়ে গিয়ে ফ্রান্সে বসে বসে তোমাদেরকে উস্কানি দেয়। সন্ত্রাসী ইলিয়াস আমেরিকায় বসে উস্কানি দেয় আর তোমরা লাফাও। ওরা কেন ফ্রান্স আমেরিকায়, কেন বাংলাদেশে আসে না? ওদের অ্যাসাইলাম যে কারণে হয়েছে, যে গ্রাউন্ডে হয়েছে, সেটা তো আর এখন নেই। এখন তো বাংলাদেশে তাদের কোনো থ্রেট নেই, কেন আসে না? ওই দেশে কেন মিথ্যা বলে আরও কিছু থ্রেট তৈরি করে বলে আমাকে রাখো, আমাকে ওখানে পাঠিও না, গেলে আমি মরে যাব, আমাকে মেরে ফেলবে? ওরা আসে না কারণ ওরা জানে এটা ফলাফল কি হবে। ওরা তোমাদেরকে দিয়ে বদমাশি ঠিকই করিয়েছে, মায়ের ভাগ নেবে না। মায়ের কথা বলে আবার ভয় পাইও না। আমি ভাই মায়ের টাইরের মধ্যে নাই, কিন্তু আমি বাংলাদেশের রাজনীতি অনেকটাই দেখেছি, তোমাদের চেয়ে বেশি দেখেছি। 2001 থেকে 2009-এর যে সময়টা আওয়ামী লীগ বিরোধী দলে ছিল, তাদের রাজনীতি দেখেছি। আওয়ামী লীগটা এখন মাঠেই নেই, তারপরে তোমরা হিলছো, এদিকে ওদিকে টলছো। আওয়ামী লীগ ফিরলে কী করবে? তোমাদের না আছে জনসমর্থন, না আছে মানুষের ভালোবাসা। তোমরা যে চোর বাটপার সন্ত্রাসী, এটা এই বাংলাদেশের সকল মানুষ বুঝে গেছেন বলেই তো তোমাদের মিছিলে মানুষ নেই। ভাড়া করে লোকজন নাও, আর কিছু উচ্ছিষ্ট কর। সুসময়ের পাখি উচ্ছিষ্ট আছে, এখন আছে। দুদিন পরে দেখবে ওরা তোমাদেরকে বেঁধে কী করবে? মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস করো, 32 নম্বর গুড়িয়ে দাও, আর ভাবো তোমাদের সাথে কিছুই হবে না। এত সহজ। একটু নিজের পরিবার পরিজনের সাথে একটু কথা বলো তো। আমার ধারণা তোমাদের পোতার উপরে একটা ঘাসও থাকবে না, পোতার উপরে একটা ঘাসও থাকবে না। কতজন পালিয়ে যাবে? কতজন? আওয়ামী লীগের দীর্ঘ সেট আপ থাকায় তারা চলে যেতে পেরেছে। তোমাদেরকে প্রশাসনের কোনো কর্মকর্তা পছন্দ করে বলে আমার মনে হয় না। আহারে, ভবিষ্যৎ যে কি আছে। তোমাদের সাথে ভালো হোক, কিন্তু ভালো তো হবে না, কারণ তোমরা সন্ত্রাসী। সন্ত্রাসীর সাথে কখনো ভালো কিছু হয় না। এখন তো সরকারি প্রোটোকল নিয়েও ডিম ছুঁড়ে মারছে এক প্রকার। ব্রিটেনে কি হয়েছে মনে নেই? গণশত্রু ডাস্টবিন শফিকুল কীভাবে উষ্টা খাচ্ছিল, এগুলো দেখে বুঝতে পারছো না? তোমাদের মাথার উপর আছে কে? সন্ত্রাসী আসিফ নজরুল, ডাস্টবিন শফিক, সুধী মহাজন এবং সন্ত্রাসী ইউনুস। আর কে? আমেরিকা। পশ্চিমারা পাপেটদের খুব বেশি দিন পালে না, ফেল হলে ছুঁড়ে ফেলে দেয়। তোমরা তো ফেল। এখন ওই সফল মনে করো নিজেদেরকে। পটিয়ায় গিয়ে আগস্টের মতো সন্ত্রাস চালালে, পুলিশকে হুমকি ধমকি দিলে, মেরে ফেলবে বললে, বিভিন্ন জায়গায় পোস্ট করে বেড়ালে কিভাবে ঝুলিয়ে মারবে, পটিয়ায় ফুটওভার ব্রিজ আছে সেগুলো জানান দিচ্ছ।
পুলিশ কোন চ্যাটার বাল পুলিশ কোন চ্যাটার বাল আমার ভাই রক্তে লাল আমার ভাই রক্তে লাল পুলিশ কোন চ্যাটার বাল পুলিশ কোন চ্যাটার বাল আমার ভাই রক্তে লাল দিন কি এভাবে চলে? চলে না। এবং ইউনূস সরকার আসলে আমি খুব এই বুড়ো লোকটার জন্য শুভকামনাই করি, কিন্তু বাস্তবতা হচ্ছে টোকাই উপদেষ্টাদের আর ওই সমন্বয়কদের তো কিছু থাকবে না। ইউনূসের নাম চিহ্নই বাংলাদেশে থাকবে না। বিভিন্ন জায়গায় ইউনূসের নামে ভাস্কর্য হবে জুতো মারার জন্য। এই বাংলাদেশ খুবই নির্মম, খুবই কঠিন। কত বড় বড় বদমাশরা পালাইয়া কুল পাইল না, আর তোমরা এই যাই হোক, আমি ইউনূসের জন্য শুভকামনা করি। এবং এই বাচ্চা উপদেষ্টা টোকাই ফোকাই যারাই যে পদে এসেছে, যত বড়ই সন্ত্রাসী নিজেদেরকে ভাবুক, কিন্তু তাদের ভবিষ্যৎ নিয়ে আমি আতঙ্কিত এবং তাদের জন্য শুভকামনা করি। ওরা যদি মানুষের কাছে ক্ষমা চায়, মানুষ হয়তো ক্ষমা করেও দিতে পারে। আওয়ামী লীগ করবে কিনা আমি জানি না। আওয়ামী লীগের উপরে যে পরিমাণ নির্যাতন হয়েছে, এবং আওয়ামী লীগ তো আর ওরকম ভেসে আসা দল না। ৭৫-এ আওয়ামী লীগের সাথে যা হয়েছে, বঙ্গবন্ধুর মতো এত জনপ্রিয়, এত বিশাল মাপের এক নেতাকে সপরিবারে হত্যার পরেও আওয়ামী লীগ খুব দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। এবারও দাঁড়াবে। এবার তো মানে আওয়ামী লীগের কিছুই করতে হয়নি, আওয়ামী লীগ মাঠে নেই, কিছুই তাদের করতে হয়নি, তোমরাই তোমাদেরকে ডুবিয়েছ। আওয়ামী লীগ ফিরলে ওই যে বলছিলাম, বাড়ির যে পোতা হয় না, মানে গাছপালা, মাটি, ঘাস, কিছুই থাকবে না। কতজনকে নিয়ে পালাবে? বিদেশে গিয়েও তোমরা রেহাই পাবে না, ওইখানে মানুষ জুতাবে। এবং ভাবছো বেয়াদবি করে তুমি খুব জিতে যাচ্ছ। এবং বেয়াদবি কাদের সাথে করছো? মুক্তিযোদ্ধাদের সাথে করেছো, বাংলাদেশের ইতিহাস সংস্কৃতির সাথে করেছো, দেশটাকে আফগানিস্তান বানিয়ে ফেলেছো, ইসলামিস্ট একটা দেশ বানিয়ে ফেলেছো। আবার তোমাদের যারা বুদ্ধি পরামর্শ দিয়েছে, সেই বুদ্ধি বদমাশদের সাথেও বেয়াদবি করেছো। কয়দিন আগে খালিদ মহিউদ্দিনের একটা টক শো দেখছিলাম, তো সেখানে একক অতিথি ডেকেছে বেয়াদব হাসনাত আবদুল্লাহকে। ওই বেয়াদবটারে খালিদ মহিউদ্দিন প্রশ্ন করে এইটা কি ওইটা কি, ও উত্তর শুরু করে কেমন জানেন? ওকে ফাইন, মানে একটা বিশাল হরিদাস পাল। আপনি স্পেসিফিক উদাহরণ খুব ভালোবাসেন, আমি চাইলে আপনাকে অসংখ্য স্পেসিফিক উদাহরণ দিতে পারি। যেমন হেফাজতের সম্মেলনে আপনার অবস্থান, আবার সেনাবাহিনী নিয়ে আপনার মন্তব্যের ক্ষেত্রে সার্জিসের একমত না হওয়া, এইটাকে শিষ্টাচার বহির্ভূত বলা পাটোয়ারির। আবার ধরেন নারী ইস্যুতে আপনার অবস্থান বনাম এনসিপির অবস্থান, আপনাদের অবস্থান বনাম বিভিন্ন অবস্থান, হেফাজত, সেই ক্ষেত্রে কি আপনার আলাদা আলাদা দল কিনা আপনি যদি একটু ব্যাখ্যা করতেন। ওকে ফাইন। আরে বেটা, খালিদ মহিউদ্দিন আন্ডার দ্য টেবিল কি করছে, সে অ্যাসাইনমেন্ট পালন করছে কিনা তুই নাহলে এটা জানোস? এরকম খোলা মাঠেগুলো বলে দিতে হয়? শত হলে তো সে তো তোর ইউনিভার্সিটির বড় ভাই। মজার বিষয় হচ্ছে খালিদ মহিউদ্দিনকে সে ডাকছে খালিদ ভাই বলে, খালিদ নাকি নামটাও জানে না। এবং কথার প্যাটার্ন আমি খুব মজা পেয়েছি। আপনি একজন নাগরিক, আপনার বাড়ি দেবিদ্বার, আমার বাড়ি মুরাদনগর, আপনি রাস্তার মধ্যে হাত দিয়ে কাপড় তুলে এবং আপনি বলতেছেন আপনি ফ্রাস্ট্রেটেড ভাই। কেন ফ্রাস্ট্রেটেড বলেন ভাই? আপনি সোলজাররা তো মাঠে চূড়ান্ত ফ্লপ খেলো, এক বছর যেতে না যেতেই তুমুল অজনপ্রিয়। তোমরা যে গণ অভ্যুত্থান করেছিলে তাতে সাধারণ মানুষ গিয়ে প্রতারিত হয়েছে, তারা প্রতারিত হয়েছে। অধিকাংশ লোক এখন সেখান থেকে সরে যাচ্ছে, অধিকাংশ ছাত্র এখন সেখান থেকে সরে যাচ্ছে, এবং তারা বলা শুরু করেছে যে আমরা প্রতারিত হওয়া বোধ করছি। মায়ের খাওয়া শুরু হবে। এই ভিডিওটি আপলোড করতে না করতেই দেখা যাবে মায়ের শুরু, সামনের মাসে বা এক বছর পর। অবস্থাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ছোট করতে দেব না। এই অর্বাচীন ছাত্ররা কি বাংলাদেশের ইতিহাস যদি লিখতে হয় বঙ্গবন্ধুকে বাদ দিয়ে লিখতে পারবে? বঙ্গবন্ধু শেখ মুজিব কি শেখ হাসিনার বাবা? সে আমাদের বাবা। ফজলুর রহমান ছাত্র জীবনে আমি বলি, এই বলা ঠিক হবে কিনা, ফজলুর রহমান বলছিল একবার যে শেখ হাসিনা বঙ্গবন্ধুর আত্মজা, আমরা হলাম তার সন্তান। কিসের সন্তান? আদর্শের সন্তান। আমরা যে মুক্তিযুদ্ধ করলাম, আপনারা এটা বুঝেন, মুক্তিযুদ্ধের ফসল আমাদের সংবিধান, 4 মূলনীতি। এই ডক্টর কামাল হোসেন এখানে বসে আছেন, 4 মূলনীতি হলো আমাদের মুক্তিযুদ্ধের ফসল। সে মুক্তিযুদ্ধের ফসলই নাই, আমি থেকে কি লাভটা হবে? আমি মুক্তিযোদ্ধা, আজকে
বঙ্গবন্ধুকে এত অপমান করতেছে, মুক্তি 24 সাল নাকি মুক্তি, দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এই সময় বাচ্চারা যে এই কথাটা বলে, তখন আমাদের আত্মহত্যা করা উচিত। দ্বিতীয় মুক্তিযুদ্ধ কোথায়? আমাদের আত্মহত্যা করা উচিত। আমি ফজলে বলছিলাম যে আমি যাবো না, কারণ আমার বক্তৃতা করলে আমার হুঁশ থাকে না। এখন যে বেঁচে আছি, এই বেঁচে থাকাটাই উচিত না, হয় আত্মহত্যা করা উচিত, নয় মাঠে নামা উচিত। বঙ্গবন্ধু সম্পর্কে, বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে যদি আর একটা দ্বিতীয় কথা ওঠে, আমি বেরোবো, আপনারা শুনবেন। প্রফেসর ডাক্তার মাহমুদ বীরমতি শহীদ হয়েছে, রাজি ছিলাম, শহীদ হয়েছে, আমি বেরিয়ে পড়বো, আপনারা না বেরোতে পারেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মুক্তিযুদ্ধ। এটা সহজ হিসাব। এই পরিমাণ সন্ত্রাস চালানোর পরে তাদেরকে দুধে ভাতে রাখবে মানুষ, এটা হতে পারে না, এটা কোনোভাবেই হতে পারে না। হ্যাঁ, আওয়ামী লীগের দুঃশাসন সবই ছিল, কিন্তু এই অবস্থা আমরা বাংলাদেশে দেখিনি কখনো। এতটা খারাপ অবস্থা আমরা বাংলাদেশে দেখিনি। এখন ধর্ষণের ঘটনা গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়ছি। কুমিল্লার সেই মুরাদনগর থেকে শুরু করে কতগুলো বলবেন, নোয়াখালীতে, চাঁদপুরে, আজকে দেখছিলাম যশোরে একজন বুদ্ধি প্রতিবন্ধীকে পিটিয়ে মেরে ফেলেছে। যে আমি একটা কথা বলবো, এখন বর্তমানে যে দল চলছে, এই দলই হচ্ছে ডাকাত দল, এরাই হচ্ছে সন্ত্রাস কুখ্যাত। এই সন্ত্রাসীরা দেখা যাচ্ছে লুটিপুটি কাজ। আমি একজন, আমার টাকা ইউনুস, শেখ হাসিনা চলে যাওয়ার পরে ইউনুস টাকা দিয়েছে 5 বার, এই টাকা 1 টাকাও আমার দেয়নি। আবার গত পরশুদিন, কত তারিখটা জানি না আমি, গত পরশুদিন আবার দেখতেই যেতে দেখালে ওই জামসুদের ঘরে ঢুকিলে, তা আমি আবার ওয়াট আউট দিলাম, তার কাছে ওই বাঘ কলে। সে শেখ হাসিনার আমলে ভাতা পেত, এখন সে কেন পাচ্ছে না, তাই সে কিছু কথা বলেছে, বলবেই তো, সে তো এই দেশের নাগরিক। আর তার তো মানসিক ভারসাম্য আপনার মতো ওইরকম বদমাইশি বুদ্ধি নাই। সে কেন বলেছে, কেন এই জুলাই বিপ্লবীদের সমালোচনা করেছে। আবার দেখা যাচ্ছে এই ড্যান্ডিখোর আবু সাইদ, ওই সন্ত্রাসী গেছে পুলিশ পেটাতে, পুলিশ পেটাতে গিয়ে উল্টা মার খেয়েছে। পুলিশের কাছে হেলমেট থাকে, সেলফ ডিফেন্সের অনেক জিনিস থাকে, তো ওর কাছে তো কিছু নাই। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সময় কথা ছিল সীমান্ত থাকবে নিরাপদ, বিজিবি আর পিঠ দেখাবে না। তবে সেসব কথা ভেসে গেছে সেই যমুনার জলে। স্মরণকালের মধ্যে সর্বোচ্চ অনিরাপদ হয়ে পড়েছে স্থলভাগের সীমা, এমনকি সমুদ্র সীমানাও চরম ঝুঁকিতে। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অনিরাপদ সীমান্ত হলো বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। সেখানে প্রতি মাসে অপহৃত হচ্ছে বাংলাদেশের জেলেরা। তাদের উদ্ধারে সরকারের তৎপরতা দূরের কথা, দিনে দিনে পরিণত হচ্ছে গা সওয়া ঘটনায়। মিয়ানমার অংশে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দাপটে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাণিজ্যের অন্যতম কেন্দ্র টেকনাফ স্থলবন্দর 9 মাস ধরে কার্যত অচল হয়ে আছে। তাদের পুঁতে রাখা ল্যান্ডমাইনে বিজিবি আর বেসামরিক নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতি মাসেই ওপার থেকে ছোড়া গুলি এসে লাগছে বাংলাদেশিদের গায়ে। প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যে আরাকান আর্মিকে ভালোবেসে কোলে তুলেছিলেন, তারা কাঁদবে সীমান্তে বাংলাদেশের মাথায় উঠল কিভাবে? বাংলাদেশের ভেতরে ঢুকে গোলাগুলি করছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলো। বুক দেখানোর নির্দেশ পাওয়ার পরও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী শুধু বিবৃতি দিচ্ছে, চোখে চোখ রেখে কথা বলার হুঙ্কার, মেঠো বক্তব্যের উত্তাপ ছড়ালো দেশের সবগুলো সীমান্ত হয়ে পড়েছে অরক্ষিত। পার্বত্য চট্টগ্রামের বিস্তৃত সীমানার প্রকৃত নিয়ন্ত্রণ কাদের হাতে, তা নিয়েও দেখা দিচ্ছে সংশয়। নতজানু সরকারি নীতি বিপন্ন করে তুলছে সীমান্ত প্রশাসনকেও। নিরাপত্তাহীনতায় ক্ষুব্ধ বাংলাদেশিরা নামছেন রাস্তায়, সাথে অস্থিতিশীল হয়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্পগুলো। এমন নজিরবিহীন দৃশ্যের মধ্যে শীতনিদ্রা ভর করেছে ম্যাজিক ম্যানের সরকারের। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের 3 দিকে ভারতের সাথে আর একদিকে মিয়ানমারের সাথে সীমান্ত আছে। বঙ্গোপসাগরে তেল গ্যাস খোঁজার স্বপ্ন দেখা অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার সীমান্তে সাধারণ বাংলাদেশি থেকে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিও নিরাপদ নাই। মিয়ানমার সীমান্তে গোলাগুলি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। সবশেষ 11ই জানুয়ারি ঘটে ভয়াবহ ঘটনা।
সীমান্তের ওপার থেকে আসা গুলিতে টেকনাফে বাংলাদেশি এক শিশু গুরুতর আহত হয়। শুরুতে শিশুটি মারা গেছে বলে খবর ছড়িয়ে পড়ে। এরপর বিক্ষুব্ধ জনতা নিরাপত্তার দাবিতে টেকনাফ কক্সবাজার সড়ক অবরোধ করেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় স্থানীয়রা বিজিবি এবং সেনাবাহিনীর নিষ্ক্রিয়তায় ক্ষোভ জানিয়ে স্লোগান দিচ্ছেন। পরে জানা যায় গুলিবিদ্ধ শিশুটিকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের সঙ্গে আরাকান আর্মির কয়েকদিন ধরে ব্যাপক গোলাগুলি চলছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। পালিয়ে বাংলাদেশে ঢোকার সময় 54 রোহিঙ্গা যোদ্ধাকে আটকও করা হয়েছে। তাদের অনেকেই গুলিবিদ্ধ। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে জান্তা সরকারের বিমান হামলা ও ড্রোন হামলার খবরও পাওয়া গেছে। আর স্থলে আরাকান আর্মির বিরুদ্ধে লড়ছে রোহিঙ্গাদের 3টি সশস্ত্র গোষ্ঠী। এরা হলো আরাকান সালভেশন আর্মি বা আরসা, আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও এবং নবী হোসেন বাহিনী। আর এই তীব্র লড়াইয়ের কারণে অনেকটাই অরক্ষিত হয়ে পড়েছে সীমান্ত সংলগ্ন বাংলাদেশ ভূখণ্ড। দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে জানানো হয়, 3 দিন ধরে টেকনাফের হোয়াইকাং এর ওপারে রাখাইন রাজ্য ও দেশটির সীমান্তে 3 রাত গোলাগুলি ও বোমার বিস্ফোরণ ঘটেছে। ওপারে গুলি এসে পড়ছে হোয়াইকাং সীমান্তের লোকজনের ঘরবাড়ি ও চাষের জমিতে। আতঙ্কে লোকজন স্বাভাবিক চলাফেরা করতে পারছে না। 10 জানুয়ারি সন্ধ্যা থেকে পরদিন সকাল 9:30 পর্যন্ত রাখাইন রাজ্যের বড়িবাজার এলাকায় থেমে থেমে ব্যাপক গোলাগুলি, মার্টারশেলের বিস্ফোরণ ঘটে। বিকট শব্দের বিস্ফোরণে টেকনাফের হোয়াইকং ও উখিয়ায় পালংখালী ইউনিয়নের 11টি গ্রাম কেঁপে উঠছে। সাধারণ মানুষ ঘরবাড়ি ফেলে নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। নাফ নদীও হয়ে উঠেছে বিপদসংকুল। মিয়ানমার সীমান্তে এই যে গোলাগুলির ঘটনা, এটি নতুন কিছু নয়। গত 25শে নভেম্বর দৈনিক যুগান্তরের শিরোনাম ছিল, রাখাইনে জান্তা আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই, জনশূন্য 20টি গ্রাম। 23শে নভেম্বর বিডি নিউজ 24 এর শিরোনাম ছিল, আরাকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা আরএসও ওপারে আতঙ্ক। 2রা নভেম্বর ডেইলি স্টার শিরোনাম ছিল, সীমান্তে বাড়ছে আরাকান আর্মির হুমকি। এই রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির প্রতিরক্ষা ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির এক সদস্যের মৃত্যু হয়েছে। পাহাড়ি এলাকায় এই সীমান্ত নিরাপত্তা বাহিনীর সদস্য বেসামরিক নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই ঘটনায় তার সর্বশেষ উদাহরণ। বিজিবির তথ্য অনুযায়ী 2024 সালের শুরু থেকে মিয়ানমারের সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত শুরুর পর এ পর্যন্ত অন্তত 65 জন বাংলাদেশি ল্যান্ডমাইনে আহত হয়েছে। আর আরাকান আর্মির হাতে বাংলাদেশিদের অপহরণ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত আরাকান আর্মি অন্তত 116 জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে। গত বছর প্রথম 9 মাসে অপহৃত 235 জেলার মধ্যে 124 জন ফিরলেও এখনো 62 জন রোহিঙ্গা সহ 111 জন তাদের হাতে বন্দী। গত 4 জানুয়ারি দৈনিক সমকালের একটি খবরের শিরোনাম ছিল, নাফ নদে আরাকান আর্মির দাপট, টেকনাফ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য বন্ধ 9 মাস, যে কারণে রাজস্ব ক্ষতি 500 কোটি টাকা। দর্শক, 2024 সালে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো জান্তা সরকারের বিরুদ্ধে যে বিপুল সফলতা অর্জন করেছিল, আরাকান আর্মির রাখাইন বিজয় সেই সামগ্রিক অংশ ছিল। বিবিসি বলছে, তখন মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে 3টি সশস্ত্র গোষ্ঠীর যে ব্রাদারহুড অ্যালায়েন্স গড়ে উঠেছিল, তার একটি হচ্ছে আরাকান আর্মি। বাকি দুটো হলো তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি বা জিএনএলএ ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি বা এমএনডিএ। মিয়ানমারকে কেন্দ্র করে আন্তর্জাতিক প্রেক্ষাপট, ভারী অস্ত্রের যোগান, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর এক ছাতার নিচে আসা এবং অস্ত্র ভাগাভাগি করা জান্তা সরকারের গুরুত্বপূর্ণ কৌশলগত বাণিজ্যের পথ ও ঘাটিগুলো থেকে একে একে বিতাড়িত করতে সহায়তা করে। এই সফলতার পথ ধরে খুব অল্প সময়ের মধ্যে রাখাইনের 17টির মধ্যে 14টি প্রশাসনিক এলাকা আরাকান আর্মি দখল করে নেয়। কিন্তু 1 বছরের ব্যবধানে শান ও কোচিন রাজ্যের নিয়ন্ত্রণ পেতে শুরু করেছে মিয়ানমারের সেনাবাহিনী। পিছু হটতে বাধ্য হচ্ছে বিদ্রোহীরা। এমএনডিএ এখন জান্তা বিরোধী যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়েছে। ফলে 1 বছর আগের সফলতার গল্পে এখন নিষ্ক্রিয়তা দেখতে পাচ্ছেন মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে থাকা সংশ্লিষ্টরা। তারা বলছেন, যদিও শান বা কোচিনের বিদ্রোহীদের মতো অবস্থা এখনো আরাকান আর্মির হয়নি, তবু
আরসা আর আরসুর যুদ্ধ তৎপরতার কারণে আরাকানের ঘাঁটিগুলো নিয়ন্ত্রণ করতে এবং সুশৃঙ্খল ফেরাতে বেশ বেগ পেতে হচ্ছে আরাকান আর্মির। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকেই বদলে যায় বাংলাদেশের সীমান্ত নীতি। ভারতের সঙ্গে সম্পর্কে শিথিলতার বড় প্রভাব দেখা যায় সীমান্ত এলাকায়। বিজিবির সঙ্গে বিএসএফ এর মুখোমুখি অবস্থান নিয়মিত খবরের শিরোনাম হচ্ছে। এমনকি উত্তেজনার মধ্যে দুই পারের স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নজিরবিহীন সংঘাতের বেশ কিছু ঘটনা ঘটে। অন্যদিকে মিয়ানমার সীমান্তের অনেক অংশই এখন বলতে গেলে নিয়ন্ত্রণহীন। করিডোর এবং আরাকান আর্মির প্রতি অন্তর্বর্তী সরকারের প্রকাশ্য সমর্থনে চরম ঘোলাটে হয় পরিস্থিতি। আরাকান আর্মি সশস্ত্র যোদ্ধাদের বাংলাদেশের ভেতরে ঢুকে বিজিবির চোখের সামনে জলকেলি ঘটনাও দেখা গেছে। অন্যদিকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীও হয়ে পড়েছে অপ্রতিরোধ্য। এমন অবস্থায় দেশের পুরো সীমান্ত এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক অস্থিরতা। দর্শক, সরকার মুখে কথার তুপড়ি ছোটালেও বাস্তব চিত্র পুরোপুরি উল্টো। ক্ষমতায় আসার 4 মাস না যেতেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী হুঙ্কার ছুড়েছিলেন বিএসএফ এর প্রতি। বলেন, ভারতীয় সীমান্তে বিজিবি আর পিঠ দেখাবে না, তারা যাতে বুক দেখায় সে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে তারপরও প্রায় 13 মাসে বিজিবির বুক দেখানোর প্রমাণ খুব একটা দেখা যায়নি। বরং পরিসংখ্যান বলছে 5 বছরের মধ্যে 2025 সালে সীমান্তে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। বিজিবিকে পিঠ না দেখানোর নির্দেশনার কি হলো সে ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য গত 1 বছরে আর শোনা যায়নি। তবে পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেছেন অসহায়ত্ব। গত ডিসেম্বরে তিনি অনেকটা সরলভাবে স্বীকার করেন সীমান্ত হত্যা ঠেকানোর সক্ষমতা তাদের নেই, কেবল নিন্দা জানানোই তাদের একমাত্র অস্ত্র। বিশেষজ্ঞরা বলছেন, ভারত সীমান্তেই শুধু নয়, 1.5 বছরের নতুন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে মিয়ানমার সীমান্ত। অধ্যাপক ইউনূস সরকারের ভুল নীতিতে এখন সবগুলো সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে। গত বছরের 14 মার্চ অধ্যাপক ইউনূস তার বন্ধু জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে নিয়ে ঘটা করে রোহিঙ্গা শিবিরে ইফতার করেন। সে সময় তিনি রোহিঙ্গারা পরিবারের ঈদ নিজ দেশের মাটিতে করবেন বলে আশা শুনিয়ে বাহাবা দেন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেছেন, আল্লাহর হাসে দোয়া করি সামনের ঈদুজ্জান অনেরা নিজের বাড়ি যাইয়েরে ঈদ গরিন ফারান। এই ঘোষণা নিয়ে সরকার সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। প্রায় 1 বছরে একজন রোহিঙ্গাও ফেরত যাননি, উল্টো বাংলাদেশে নতুন করে ঢুকেছে আরো 2 লাখ রোহিঙ্গা। রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে আন্তর্জাতিক সহায়তাও কমে আসছে। বিষয়টি নিয়ে জাতিসংঘে একটি বিশেষ আয়োজনে প্রধান উপদেষ্টা যোগ দিলেও এখন পর্যন্ত ফলাফল শূন্য। রোহিঙ্গা সংকট আরো জটিল হওয়ার পাশাপাশি পুরো কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের মিয়ানমার সীমান্তে তৈরি হয়েছে চরম নিরাপত্তাহীনতা। বিশেষ করে আরাকান আর্মির প্রতি সরকারের খোলাখুলি সমর্থন পরিস্থিতি আরো নাজুক করেছে। বিষয়টি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলো। মিয়ানমারের জান্তা সরকারের সমর্থন পুষ্ট রোহিঙ্গা গোষ্ঠীগুলোর সঙ্গে আরাকান আর্মির সংঘাত তীব্রতর হওয়ায় দ্বিমুখী সংকটে পড়েছে বাংলাদেশ। নন স্টেট অ্যাক্টর হিসেবে আরাকান আর্মির সাথে দহরম মহরম বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনতে পারে এমন সতর্কতা সীমান্ত নিরাপত্তা বিশ্লেষকরা অনেক আগেই করেছিল। কিন্তু অন্তর্বর্তী সরকার বিদেশি বন্ধুদের খুশি করতে সে পথেই পা বাড়িয়েছিল। কিন্তু কয়েক মাসের মধ্যেই আরাকান আর্মি তার আসল রূপ দেখানো শুরু করে। গত 8 নভেম্বর বিজিবি এক বিবৃতিতে জানিয়েছিল, কক্সবাজার উখিয়ার পালংখালী এলাকায় সীমান্ত পোস্টে হামলা চালিয়েছে আরাকান আর্মি। এতে বলা হয়, আরাকান আর্মির স্বয়ংক্রিয় অস্ত্র সজ্জিত 3 জন সদস্য উদ্দেশ্যমূলকভাবে শূন্যরেখা অতিক্রমের পর বিজিবি চৌকি নিশানা করে 3 রাউন্ড গুলি ছোড়ে কোনো ধরনের উস্কানি ছাড়াই। আরাকান আর্মি যতদিন জান্তার আক্রমণের মুখে বেকায়দায় ছিল ততদিন মাত্র বাংলাদেশের কথায় তাল দিয়ে গেছে। এমনকি সংগঠনটির খোদ সামরিক প্রধান তোয়াইমরাত নাইং বলেছিলেন, রোহিঙ্গাদের মানবাধিকার ও নাগরিক অধিকার বিষয়ে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। এরপর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ঘোষণা করেছিলেন, যে যাই বলুক তিনি আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখবেন। তারপর থেকে মানবিক করিডোর নিয়ে কতটা জল ঘোলা হয়েছে সেটা সবারই জানা। কিন্তু তার এমন যোগাযোগ রক্ষা সত্ত্বেও আরাকান আর্মির প্রধান সম্প্রতি ইরাবতী ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রোহিঙ্গাদের শত্রু এবং বাংলাদেশকে প্রতিপক্ষ আখ্যা দিয়েছেন। আরাকান আর্মির প্রধান তুন মায়াত নাইং অভিযোগ করে বলছেন, আরসা ও আরসুর হামলার পেছনে বাংলাদেশি কর্মকর্তাদের মদত রয়েছে। যদি এ ধরনের অভিযোগকে বিভ্রান্তিকর বলছে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি।
দর্শক, সীমান্তের উপরের ঘটনাকে 1.5 বছরে বিভিন্নভাবে প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। বিশেষ করে আরাকান আর্মির প্রতি সমর্থন ছিল অনেকটা ওপেন সিক্রেটের মতো বিষয়। সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাও বিভিন্ন সময় বিষয়টি স্বীকার করেন। এই প্রকাশ্য অবস্থান মিয়ানমার সীমান্তের জটিল পরিস্থিতির মধ্যে বাংলাদেশকেও জড়িয়ে ফেলেছে। আরাকান আর্মিকে সমর্থনের বিষয়টি নিয়ে প্রচন্ড ক্ষোভ তৈরি হয়েছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে। যে কোনো সময় এর বড় ধরনের বিস্ফোরণ ঘটার আশঙ্কা করছেন অনেক নিরাপত্তা বিশ্লেষক। প্রশ্ন হলো, একটি অনির্বাচিত সরকার হয়ে মিয়ানমার ইস্যুতে এমন স্পর্শকাতর অবস্থান নেওয়া হচ্ছে কেন? কেন আরাকান নিয়ে এত বেশি আগ্রহী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার? এর ফলে গোটা সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়া অস্থিরতার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ বাংলাদেশিরা। এই অস্থিরতার দায় কি এড়াতে পারবে 1.5 বছরের ম্যাজিক্যাল সরকার? এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।